I'm fucked up, I'm black and blue. I'm built for all the abuse. I got secrets that nobody knows. সাত বছর পর দেশে ফিরেছেন খান বংশের দুই বড় ছেলে জিয়ন জাংকুক খান, জাং হো সক। এই 7 বছরে জেহব দেশে ফিরতে চাইলেও জাংকুক একবারের জন্য দেশে ফিরতে চায়নি। হয়তো সে এখনও আসতো না যদি না তাকে সময়টা বাধ্য করত। ঢাকা গুলশান এলাকায় খান বংশ সবচেয়ে উচ্চ নামিদামি বংশ, আর 5টা নামিদামি বংশের মতো খান বংশ অন্যতম একটি। জাংকুকের বাবারা মোট 4 ভাই 1 বোন। জাংকুকের বাবা সবার বড়, ওনার নাম নামজুন খান। জেহপের বাবা মেঝো, ওনার নাম সোবিন খান। ওনার জেহপের পাশাপাশি আরও একটি ছেলে আছেন, ছেলে ইয়ঙ্গি খান সুগা, বয়স 23, এবার ভার্সিটির 3rd ইয়ারে পড়ে। সেজে চাচ্ছ, ওনার নাম জাংসুক খান। ওনার 2 মেয়ে, বড় মেয়ে আয়ু, বয়স 20, এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ছোট মেয়ে লিসা, বয়স 18, এবার ইন্টার 1st ইয়ার। ছোট চাচ্চ, ওনার নাম বোগাম খান। ওনার 3 মেয়ে, জেনি খান, বয়স 19 বছর, ভার্সিটির 1st ইয়ার। মেজো মেয়ে তে, বয়স 17, এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ছোট মেয়ে আদরি, বয়স 11, এবার সে ক্লাস 4-এ পড়ছে। জাংকুক বাবা মার একমাত্র ছেলে। বিশাল বড় ব্যবসা খান বংশের। দেশের প্রতিটা নামী জায়গায় তাদের প্রতিষ্ঠিত অফিস আছে এবং কি দেশের বাইরেও তাদের ব্যবসার কাজকর্ম করা হয়। তাদের খান বংশ আরও একটি নামে পরিচিত, জিয়ন বংশ, যার মানে আদিপুরুষ থেকে কঠিনত্ব রাজনীতিবিদ। ঢাকা গুলশান এলাকায় জিয়ন বংশ নাম নিলেই এক নামে লোকেরা তাদের চিনে। আজ এত নাম সুনাম শুধুমাত্র তাদের ভ্রাতৃত্বেই ছিল মূলধন। সেখান থেকেই বিস্তার আজকের সাম্রাজ্য। এই যে যেখানে হাতে হাত সেখানে ইতিহাস রচনা হয়। কথায় আছে না, একতাই বল। আজ সবাই হাতে হাত রেখে তাদের যৌথ পরিবারকে এখনও ধরে রেখেছেন এবং তাদের দেখলে মনে হয় বাড়ির সকলের প্রাণ যেন একই সুতোয় বাঁধা। তবে ওনাদের 4 ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের ব্যবসার কাজ কিংবা রাজনীতি কোনোটাই পছন্দ ছিল না। ওনার দেশের জন্য কাজ করতে ভালো লাগতো, তাই উনি ভাইদের মতামত নিয়ে দেশ সেবার জন্য সেনাবাহিনীতে যোগদান করেন। ওনার প্রথম চাকরি জীবন ভালোই কাটলেও 2009 সালে আর্মি এবং বিজেপির পিলখানায় গণ্ডগোল হওয়ার পর 2014 সালে বিজেপি আর আর্মির হল মিটিংয়ে বসেছিল। সেখানে গোলাগুলি হওয়ার পর সে আর বাড়ি ফিরেনি। ওনার নিখোঁজ হওয়ার পর ওনার বাকি 3 ভাই থানায় নিখোঁজ এফআইআর করেছিল, তবে পুলিশেরা নাকি ওনাকে খুঁজে পায়নি। ওনারা বংশগত রাজনীতিবিদ হওয়ার কারণে ভাইকে খুঁজে পায়নি বলে 2 জন পুলিশের চাকরি নিয়েছিল, তবে এতেও কাজ হয়নি বলে ওনারা নিজেরাই অনেক খোঁজাখুঁজি করেন, তবে ফলাফল শূন্য। তাই এক প্রকার হতাশ হয়ে ওনারা ভেবেই নিয়েছেন ওনাদের ছোট ভাই আর জীবিত নেই। যেই হোক 7 বছর পর দেশে ফিরছেন, তাই তাকে নিতে তার বাবা, বড় আব্বু আর তার ভাই সুগা এসেছেন। কিছুক্ষণ দাঁড়াতেই জিহবকে টলি হাতে প্লেন থেকে নামতে দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে। জিহবকে রিসিভ করতে কিছু পা এগোতেই চোখে পড়ে জিহবের পাশ ধরে লাগেজ হাতে নেমে আসছে জাংকুক। জাংকুককে জিহবের সাথে দেখে সবার চোখ কোঠায় ওঠার উপক্রম। সবার পায়ের কদম যেন ওখানে স্তব্ধ হয়ে যায়। সবাই শুধু অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে সামনের দিকে। জাংকুকের বাবা জাংকুককে দেখে আবেগ ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ে যায় ছেলের কাছে। ততক্ষণে সুগাও প্রাণপ্রিয় বন্ধুর মতো ভাইকে দেখে দৌড়ে গিয়ে জাংকুককে হাসি মুখে হাত করে বলে, ভাই তুমি দেশে ফিরেছো? আমার না নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের কিছুই নেই। আর স্যার, মেয়েদের মতো একদম গা ঘেঁষাঘেঁষি করবি না। আমি মেয়েদের মতো গা ঘেঁষাঘেঁষি করি?
ওদের কথার মধ্যেই নামজুন খান যখন জাংকুককে জড়িয়ে ধরবেন, তখন জাংকুক সুগাকে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে ওর বাবার উদ্দেশ্যে বলল, সুগা, ওনাকে বলে দে আমার কারোর বাড়তি আধিক্যতার প্রয়োজন নেই। নামজুন খান আর কথা বাড়ালেন না। ছেলের যে ওনার প্রতি গভীর রাগ খুব জমে আছে সেই বিষয়ে উনি আগে থেকে অবগত, এবং কি তার ছেলে যে কতটা পরিমাণ জেদি তেরা সেটা এই 7 বছরে উনি ভালোই বুঝেছেন। তাছাড়া এত বছর পর ছেলেটা নিজ ইচ্ছায় দেশে এসেছে, তাই উনি এখন বাড়তি ঝামেলা চান না। ছেলেটা না হয় কিছুদিন থাকুক, তারপর না হয় মানিয়ে নেওয়া যাবে। তবে জাংকুক যে ওনা এড়িয়ে চলে এটা উনি বাপ হিসেবে মেনে নিতে পারেন না। দীর্ঘশ্বাস ফেলে ছেলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। যেহবদের তাড়া দেয় বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির ছেলে বাড়ি ফিরছে, তাই মা চাচিরা রান্নাঘরে হরেক রকম রান্না করছে। কে কোনটা রান্না করে খাওয়াবেন এটা নিয়ে তাদের ব্যস্ততা। কিরে, লেবু শরবতটা কি বানিয়েছিস? হ্যাঁ ভাবি, সব হয়ে গেছে। এখন আমি একটু বসার ঘরের দিকে যাই। ওনারা নাকি অনেকক্ষণ আগে এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছেন। আজ কত বছর পর আমার ছেলেটাকে দেখব। মেজৌজায়ের কথা শুনে বুকটা ধুপ করে ওঠে মিসেস জিনের। ওনার ছেলেটাকেও তো আজ 7 বছর ধরে দেখেন না। মুহূর্তে ওনার চিবুক আগুন হয়ে যায়। দাঁত কিরমির করে মনে মনে ভাবেন, আজ ওনার ছেলেটাও ওনার কাছে থাকতো, ওনার বুকটাও ভরা থাকতো, কিন্তু ওই মেয়ের জন্য তার ছেলেটা আজ তার থেকে দূরে। সব ওই অপয়া মেয়েটার জন্য। উনি মনে মনে এসব ভেবে শপথ করেন যে অপয়া মেয়ের জন্য উনি ওনার ছেলেকে হারিয়েছেন, সেই মেয়েকে উনি কোনোদিন শান্তিতে থাকতে দিবেন না। ওনার এসব ভাবার মধ্যে সেজা রোজ খান ও ছোট যা জিসু খানের মুখের খুশির আর্তনাদ ওনার কানে আসেন। ঝেপড়া চলে এসেছেন। উনিও আর বেশি কিছু ভাবলেন না, শরবতের গ্লাসটা হাতে নিয়ে বসার ঘরের দিকে গেলেন। দরজায় জিহবদের পাশাপাশি জাংকুককে বাসায় ঢুকতে দেখে জিন খান হাত থেকে শরবতের গ্লাসটা ঠাস করে ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। চোখের সামনে প্রাণপ্রিয় ছেলেকে দেখেন। দীর্ঘদিন পর প্রাণপ্রিয় ছেলে বাড়ি ফেরায় ছুটে গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেন। ওনার মতো ওনার বাকি জায়াদের মুখের রিয়াকশনও প্রায় একই রকম। ওনারা হয়তো এটা আশা করেননি, তাই তারা কিছুক্ষণ সবাই মুখ চাওয়াচির করে ছুটে যায় জাংকুকের কাছে। যেহেপেও যে এত বছর পর দেশে ফিরেছে সেটা যেন কারোরই মনেই নেই। সবাই ওকে রেখে জাংকুককে নিয়ে ব্যস্ত। কেউ শরবত খাওয়াতে ব্যস্ত, কেউ জাংকুক এত বছর দেশে ফিরেনি কেন, এত রাগ ক্ষোভ কেন তার এ বাড়ির উপর সেটা জানতে ব্যস্ত। এসব দেখে যেহব কিছুটা বিরক্ত ভঙ্গিমা নিয়ে সোফায় বসে সবার অ্যাটেনশন পাওয়ার জন্য বলে, আম্মু আমাকে এক গ্লাস লেবু শরবত দাও, অনেক জার্নি করেছি। ততক্ষণে সবাই জাংকুককে রেখে জিহবের দিকে ঘুরে তাকায়। ওদের আসতে দেখে আয়ু রুম থেকে দৌড়ে বসার ঘরে এসে বলল, আমি রুমের জানালা থেকে দেখলাম জাংকুক ভাই এসেছে। কই সে? আয়ুর কথা শুনে ওর আম্মু বলল, এই তো জাংকুক, পরে কথা বলবি, আগে যা কিচেন থেকে জিহবের জন্য লেবুর শরবতটা নিয়ে আয়। আয়ু হাসি মুখে মায়ের কথা মতো কিচেন থেকে লেবুর শরবত নিয়ে এসে জিহবকে দেয়। বসার ঘরে সবার হইচই শুনে জেনি ও আদরি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। নিচে এসে জাংকুককে দেখে ওদের মুখে হাসি ফুটে ওঠে। আদরি দৌড়ে এসে রাধিকের পাশে বসে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া আমার জন্য কি গিফট নিয়ে এসেছো? এই তো ছোট আপু, তোমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছি। সত্যি? তবে সবাই তো তোমরা এখানে, তাহলে লিসা আর তে কই? লিসা আপু তো রুমেই আছে, আর তে আপুর তো পরীক্ষা, সে তো পরীক্ষা দিতে গেছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম ওর পরীক্ষা চলছে। ওর শব্দটা শুনে জাংকুক তীক্ষ্ণ দৃষ্টিতে জিহবের দিকে তাকায়। পরে ওভাবে তাকে কিছু একটা ভেবে ডেবেল মার্কা হাসি দেয়। যে হোক, সবাইকে একে একে সবার জন্য আনা উপহারগুলো সবাইকে দিয়ে দিল। সর্বশেষ বড় একটা বক্স ওর সামনে টেবিলে রেখে জিসু খানের দিকে তাকিয়ে বলল, মামনি এটা তের জন্য, ও আসলে দিয়ে দিও। ঠিক আছে, দিয়ে দেব। বিরক্তি ভঙ্গিমা নিয়ে জিসু কথাটা বলল। ততক্ষণে লিসাও নিচে এসে নিজের গিফট বুঝে নেয়। গিফটগুলো হাতে নিয়ে আদরি লিসা দৌড়ে জাংকুকের সামনে গিয়ে বলল, জিহব ভাইয়া তো এতগুলো গিফট দিল, তুমি কি আমাদের জন্য কোনো গিফট আনোনি? জাংকুক মমতাময়ী মাকে বুকের কাছ থেকে সরিয়ে
আদরের গাল দুটো টেনে বলল, আনবো না কেন, আমিও সবার জন্য গিফট নিয়ে এসেছি, একটু অপেক্ষা কর, সবার গিফট দিয়ে দিচ্ছি। জাঙ্কুকের কথা শুনে জেহব মুখ ভেঙচি দিয়ে মনে মনে বলল, আসছে, গিফট আনছি। আমাকে গিফট কিনতে দেখে গিফট কিনে এখন বাহাদুর সাজছে। জাঙ্কুক সবার গিফট সবাইকে বুঝিয়ে দিয়ে উঠে রুমে যেতে নিলে লিসা বলল, ভাইয়া তোমার বইয়ের জন্য কিছু আনোনি? জাঙ্কুক কথাটা শুনলো, তবে পিছন ঘুরে তাকালো না, নিজের মতো করে রুমের দিকে অন্য একটা ট্রলি নিয়ে হনহন করে চলে গেল। জঞ্জাটহীন পরিবেশ, বৈশাখী রোদ ধরে গরমের উত্তাপে মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে গেছে। এত কড়া রোদ ধুলোবালেও পরিবেশ মুহূর্তেই কালো মেঘে ঢেকে গেছে। হবেই না কেন, বৈশাখ মাস বলতে কথা, ধরুম করেই যেন আকাশ জুড়ে কালো মেঘের হাতছানি। কিছুক্ষণ পর যেন ধুমসে বৃষ্টি নামবে, হলেও তাই। ধুম ধুম করে আকাশের সর্বশক্তি নিয়ে যেন বৃষ্টি পৃথিবীর বুকে বর্ষিত হচ্ছে। তে মাত্র পরীক্ষা দিয়ে হল থেকে বের হয়েছিল, এত বৃষ্টি দেখে একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়ায় বৃষ্টি থামার জন্য, তবে একটা 30 বেজে যাওয়ায় আর দাঁড়ালো না। হয়তো 30 মিনিট লেট হওয়াতেও মন্দ কথা শুনতে হবে, তাই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে বাড়িতে আসলো, কারণ দেরি করলে বাসায় এসে তাকে 1000টা কথা শুনতে হবে এবং কি মারও খেতে পারে। তাই সব কিছু চিন্তা করে আর দাঁড়ালো না। মানুষের একটা না একটা দিক তো থাকে তাকে সাপোর্ট করার জন্য, কিন্তু হয়তো সেই কপাল নেই তাকে সাপোর্ট বা সেবা করার। তাই সে দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে এলিয়ে দিল। লিসা রুমের বারান্দা দিয়ে তেকে বাসায় ভিজে ভিজে আসতে দেখে রুম থেকে বেরিয়ে দৌড়ে তের রুমে এসে হাজির হয়ে তেকে শুয়ে থাকতে দেখে বলল, তেজান, তোকে কতবার বলবো, তোর এখন পরীক্ষা চলছে, বৃষ্টিতে ভিজিস না, এখন তো ঠান্ডা লাগিয়ে বসে আছিস, জ্বর আসলে তোকে কে দেখবে, তোর পরীক্ষা কে দিবে? লিসার রাগান্বিত দৃষ্টি নিয়ে কোমরে হাত দিয়ে কথাগুলো বলল। তে লিসার কথা শুনে শোয়া থেকে উঠে বসলো। কেউ তাকে ভালো না বাসলেও, ওকে সাপোর্ট না করলেও এই একজন আছেন যে ওকে সব সময় সাপোর্ট করে, ভালোবাসে। তবে ও একা এটা বললে ভুল হবে, জেনি সেও তেকে ভীষণ ভালোবাসে এবং সব সময় সব বিষয়ে তাকে সাপোর্ট করে। তবে জেনি তের আপন বোন হয়েও ওকে যতটা না ভালোবাসে তার থেকেও বেশি লিসা ওকে ভালোবাসে। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে তেম বলল, হয়েছে, বাদ দে না, আমি ঠিক হয়ে যাব, আর পরীক্ষাও আমিই দিব। ও হ্যাঁ, তোকে নাও কতবার বলেছি এই নামে আমাকে ডাকবি না? হ্যাঁ, সেটা তো আমি জানি, আপনাকে কোনো কথা বললে আপনি তো শুনেনি না, তাই আপনাকে বললামই না। যাই হোক, ঝিও ভাই এসেছে। কি, ভাইয়া চলে এসেছে? বলে রুম থেকে দৌড়ে যেতে নিলে লিসা আবার বলল, সাথে জাঙ্কুক ভাইয়াও এসেছে। লিসার বলা কথা শেষ হতেই তের পা দুটো যেন ওখানেই থেমে যায়। জাঙ্কুকের নাম শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না, তার সমস্ত শরীর বুক কাঁপছে। তাই পুনরায় লিসার দিকে ঘুরে তাকায়। অশ্রুসিদ্ধ চোখে লিসার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই মিথ্যা বলছিস তাই না? তোর মনে হয় আমি তোকে মিথ্যা বলি? যাই হোক, তুই ফিরলে ঝিও ভাইয়া তোকে তার সাথে দেখা করতে বলেছে। ও হ্যাঁ, পরীক্ষা কেমন হলো তোর? এই তো বরাবরের মতো ভালোই। সকাল থেকে কিছু খেয়েছিলি? না। হ্যাঁ, তা খাবেন কেন? যখন গ্যাস্ট্রিকে লাড়া দেবে তখন বুঝবেন। আরে রাগ করিস না, আজকে হল ক্রেন্টে পৌঁছানোর পরপরই হলে ঢুকিয়ে দিয়েছে, আর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হলো, তাই খাওয়ার সময় আর পাইনি। বুঝেছি, এখন খেতে চলেন। হ্যাঁ যাব, আগে ঝিও ভাইয়ের সাথে দেখা করে আসি। আচ্ছা, আমি তাহলে যাই, তুই তাড়াতাড়ি আসিস। আচ্ছা। ক্ষমতার পালা বদলে এখন এক নতুন দৃশ্যপট। বাবার ছায়া মারিয়ে এবার ছেলেই নেমেছে নির্বাচনের ময়দানে। একদা যে ছিল উত্তরসূরিক, আজ সেই দাবি রেখেই সিংহাসনের রক্তের সম্পর্কই এখন হয়ে উঠেছে রাজনীতির প্রধান হাতিয়ার। তাই ক্ষমতাকে হাতের মুঠোয় আনার জন্য জাঙ্কুক তৎক্ষণাৎ জামা কাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়েছিল। সকাল গড়িয়ে দুপুর, এখন পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই। সব কিছু ঠিকঠাক করেই সে আজ বাড়ি ফিরবে, এটাই সিদ্ধান্ত নিল জাঙ্কুক। পাশাপাশি
সুগাও সকাল থেকে ওর পাশেই ছিল। বলতে গেলে জাঙ্কুক সুগা দুজনার কলেজার বন্ধু। কেউ কারোর কষ্ট বা অপমান সহ্য করতে পারে না। জাঙ্কুক এত বছর দেশের বাইরে থাকলেও আর কারোর সাথে কথা হোক কিংবা না হোক, প্রতিনিয়তই সুগার সাথে কথা হতো। আর আজ সুগার জন্যই সে তার প্রিয়তমার ক্ষণে ক্ষণে খবর পেয়েছে, প্রিয়তমার খেয়াল রেখেছে, প্রিয়তমার প্রয়োজনগুলো জানতে পেরেছে। ছেলেটা সেই আসার পরপরই বাসা থেকে বেরিয়ে গেছে। আপনি একটু দেখুন না কোথায় গেছে। সময় হলে চলে আসবে। ছেলে ছোট নেই, তার এখন আর আমাদের কথা শোনার বয়স নেই। সে তার নিজ ইচ্ছায় চলে। ফোন দিলাম, কতবার রিং হলো কিন্তু ধরলো না। দুপুর হয়েছে, খাবার দাও, জাঙ্কুক চলে আসবে। তে সুন্দর সাদা রঙের একটা গোল ফ্রক পরে ড্রেসিং টেবিলের সামনে কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলো সোজা আঁচড়ে নিল। হলুদ ফর্সা গালে হালকা ক্রিম মেখে নিল, সাথে একটু সানস্ক্রিন। ব্যাস, এতেই তাকে মাশাল্লাহ। সম্পূর্ণ রেডি হয়ে তে জিহপের রুমে এসে বলল, তুমি আমাকে ডেকেছিলে ভাইয়া? হ্যাঁ, তবে তুমি আমাকে ডেকেছিলে, এতটুকুই তো ঠিক ছিল। শেষের ভাইয়াটা না বললেও হতো। তে জিহপের কথা শুনে মুচকি এসে বলল, আপনি আমার বড় ভাই, তাই তো আপনাকে ভাইয়া বললাম। ইস, তোমার হাসিটা কত আকর্ষণীয়। বুঝলাম না। ওই যে তুমি হাসি দিলে তোমার হলুদ ফর্সা দুই গালে দুটো টোল পড়ে, আবার গোলাপি রাঙা ঠোঁটের নিচে কালো কুচকুচে কত সুন্দর একটা আকর্ষণীয় তিল, যা আমাকে বরাবরই মুগ্ধ করে। তে জিহপের কথা শুনে কিছুটা লজ্জা পায়, তাই কিছুটা সংকোচতা নিয়ে বলল, তুমি আমাকে কেন ডেকেছিলে? তোমার জন্য একটা গিফট আছে। গিফট না তুমি আমার কাছে দিয়েছো? সেটা তো সবার সাথে পাও না গিফট। তোমার জন্য স্পেশাল একটা গিফট এনেছি। সত্যি? হ্যাঁ, একটু অপেক্ষা করো, দিচ্ছি। জিহপ কিছুক্ষণ পর একটা শপিং ব্যাগ এনে তের হাতে দিয়ে হাসি মুখে বলল, তুমি বলেছিলে না তোমার একটা ফোন চাই, তাই তোমার জন্য বাইরে থেকে আসার সময় নিয়ে আসলাম। কি ফোন? অবিশ্বাস্য! বলে প্যাকেট থেকে গিফট প্যাকেটটা মোড়ানো একটি বক্স বের করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। তো বক্সটা ঘুরিয়ে ফিরিয়ে দেখার মধ্যে জিহপ সেদিকে তাকে মুচকি এসে বলল, তুমি খুশি? আরে কি বললো তুমি? খুশি মানে এতগুলো খুশি। হাসি মুখে দুই হাত গোল করে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শোনো মেয়ে, আমাকে একদম ভাইয়া বলে ডাকবে না। তাহলে তোমাকে কি বলে ডাকবো? সেটা তোমার ইচ্ছে। তুমি আমার অনেক বড়, তাই আমি তোমাকে ভাইয়া বলেই ডাকবো। বলে চলে যেতে নিলে যে পেছন থেকে আবার বলে উঠল, তোমার চুলগুলো অনেক সুন্দর, একদম তোমার মতো। তে আর দাঁড়ালো না, এসব তার নিত্যদিনের ব্যাপার। কারণ যখন জিহপ দেশে ছিল না, তখন তের সাথে সবসময় ভিডিও কলে কথা হতো, আর তখন বিভিন্ন কথা বলে তেকে এমন লজ্জা দিত। তেও তেমন কিছু মনে করতো না, বড় ভাই মনে করে। টেবিলে খাবার পরিবেশন করে জিন খান সকলকে খেতে আসার জন্য তাগিদ দিতে একে একে বাড়ির সকলেই টেবিলে খেতে বসে। তার কিছুক্ষণ পরে তে সিঁড়ি দিয়ে নেমে খাবার টেবিলে বসবে, তার আগেই জিন খান বলল, সবাই খেয়ে নিক। সবার খাওয়া হয়ে গেলে থালা বাসনগুলো ধুয়ে তারপর খেতে বসবে। তে আর বসলো না, কষ্টও পেল না, এটা সে প্রতিদিনই শুনে। তাই চুপচাপ টেবিলে এক কর্নারে গিয়ে দাঁড়াবে। তখনই তার মা বলল, জিহপের সাথে যে জাঙ্কুক আসবে সেটা আমরা জানতাম না, তাই ওর রুমটা গোছানো হয়নি। যতক্ষণ আমরা খাবো তুই গিয়ে জাঙ্কুকের রুমটা সুন্দর করে গুছিয়ে দে। জেনি লিসা কিছু বলতে নিলে জিসু খান রাগের দৃষ্টিতে তাকান। মায়ের এমন রাগের দৃষ্টি দেখে তেও আর কিছু বলার সাহস পেল না। সহসা জাঙ্কুকের প্রতি এক রাশ ভয় নিয়ে রুমের দিকে এগিয়ে গেল। জাঙ্কুক যেন বাসায় না আসে। আল্লাহ আল্লাহ করতে করতে রুমের প্রায় সব কাজ গোছানো শেষ। এক কোণে দাঁড়াতেই সমস্ত শরীর ঘামে একদম ছুঁই ছুঁই হয়ে গেছে মেয়েটার। সাদা জামা হওয়ার কারণে শরীরের অনেকটা জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে। অতিরিক্ত গরমে বিরক্ত হয়ে গায়ের ওড়নাটা বিছানার এক কর্নারে রেখে ঘর মোছার জন্য বালতিটা হাতে নিল। ঘর মোছার শেষ পর্যায়ে হুট করে জাঙ্কুক হুঙ্কার ছাড়তে ছাড়তে রুমের ভিতরে প্রবেশ করে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। হঠাৎ ঠাস করে দরজা লাগানোর শব্দ পেয়ে তের শরীর কেঁপে ওঠে। তাড়াতাড়ি করে পিছনে ঘুরে জাঙ্কুককে দেখে ওর চোখ ছানা ভরা হয়ে যায়। এদিকে জাঙ্কুকেরও সেম অবস্থা। সামনে সে ফেলে রেখে যাওয়া বাচ্চা মেয়েটাকে চোখের সামনে এত বড় হতে দেখে জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ চোখে খেয়াল করলো।
তের গায়ে ওড়না নেই, চুলগুলো খোপা করা, শরীরের আকর্ষণীয় অনেক জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখে জাঙ্কুক বাঁকা হাসলো। কালো প্যান্ট, কালো শার্ট, ভিতরে সাদা গেঞ্জি, চুলগুলো সামনের দিকে অগোছালো, হাতে ব্র্যান্ডের ঘড়ি, গায়ের রং অনেকটা ফর্সা, লম্বা 6 ফিট, সব মিলিয়ে ছোট ধরনের একটা ক্রাশ খাইতে। কিছুক্ষণ জাঙ্কুকের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার মধ্যে ওর কানে আসে কঠিন কণ্ঠে বলা কিছু কথা। তোকে আমার রুমে আসার পারমিশন দিল কে? আর তোর সাহস হলো কি করে আমার রুমে আসার? ব্যাস, এতটুকু কথাই যথেষ্ট ছিল তের ভয়কে বাড়িয়ে দেওয়ার জন্য। তার জন্য এই বাড়ি ছেড়েছিল জাঙ্কুক। তার জন্যেই এতটা বছর সে এই বাড়ি ফিরেনি। এখন এতটা বছর পর বাড়ি ফিরে তার উপর রাগ দেখিয়ে যদি আবার চলে যায়, তাহলে বাড়ির প্রতিটা মানুষ এবার ওকে বাড়ি থেকেই বের করে দেবে। এই ভয়ে সে 2 পা পিছিয়ে গিয়ে বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমি আপনার রুমে মোটেও আসতে চাইনি। আম্মু বলল আপনার রুমটা পরিষ্কার করে দিতে, তাই এসেছি। তে পিছিয়ে যেতে ওর খোপার চুলগুলো পিঠ ছড়িয়ে খুলে যেতেই জাঙ্কুক সেদিকে তাকিয়ে বলল,